বন্ধুরা, আপনারা জানেন গত 24 এবং 25 এই 2 দিনে দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারে মানুষের পাশে একটি সংগঠন তারা সাহিত্য এবং সাংস্কৃতিক সম্মেলন শুরু করে এবং এই সাহিত্য এবং সংস্কৃতি সম্মেলনে পশ্চিম বাংলার বহু সাহিত্যিক সেখানে যোগদান করে। সেখানে আমন্ত্রিত ছিলেন অধ্যাপক সুধাকর সর্দার, যিনি বহুজন আন্দোলনে এবং বাংলার শিল্প সাহিত্য সাংস্কৃতিক আন্দোলনের একটি পরিচিত মুখ। সন্ধ্যে 7টার পরে যখন অনুষ্ঠান একেবারে শেষের পথে হঠাৎ করে দোতলায় 8-10 জন আরএসএস গুন্ডা এসে সুধাকর সর্দারকে টানতে টানতে নিচে নিয়ে যায় এবং তার উপরে একেবারে প্রাণঘাতী আক্রমণ শুরু করে। তারা মন্দিরের সামনে মাঠটাতে নিয়ে গিয়ে সে যে কত দিক থেকে কত পিটুনি আসছে, কত কিলচর লাথি আসছে, আর মানে লাঠি সোঁটা দিয়ে পেটাচ্ছে, মাথা ফেটে গেল, না এইসবগুলো থেতে গেল, গল গল করে রক্ত আসছে, এখানে থেতে গিয়েছে। মানে তাদের কোনো হিতাহিত জ্ঞান নেই যে আমরা একটা মানুষকে মারছি এবং সে মরে যাবে। আমার মনে হয় এটা একটা পূর্ব পরিকল্পিত ছিল মেরে ফেলা। আর একটা তুমি আশ্চর্য হয়ে যাবে যে মন্দিরে তখন ওই মানে কাসর ঘন্টা বাজছে তো, এবং মন্দিরে যখন টেনে হিচড়ে কিলোতে লাথোতে লাথোতে নিয়ে চলে গেছে, মন্দিরের যে বারান্দা, বিশাল বড় বারান্দা, সেই বারান্দার উপরে লাথি মেরে তাকে লম্বা করে শুইয়ে দিয়ে বলছে মানে আর ডাঙ্কা ঢোল যেগুলো আছে, কাশি ঘন্টা কি বাজাচ্ছে সত্যেন্দ্র বাবু, সে মানে ভাষা বলা যেন লজ্জা লাগছিল আমার। হ্যাঁ, ওদিন মূলত আমি একটা অনুষ্ঠান করে তারপর ওখানে যাই। মন্দির বাজার মানুষের পাশে এই সংগঠন কর্তৃক দুদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে 5:30 নাগাদ গিয়ে পৌঁছই। তারপরে ওই 7টা নাগাদ আমি যখন বেরিয়ে আসার কথা ভেবেছি লোকজনকে নিয়ে, মানে আমি লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে সোনারপুর চলে আসব, তখন হঠাৎ কয়েকজন গিয়ে আমাকে বলে আপনার সঙ্গে আলোচনা আছে। তারপরে যখন আমি বলছি ভাই আমি তো ব্যস্ত আছি, আমি বেরিয়ে যাব, তো তখন আমাকে জড়িয়ে ধরে প্রথমে তারা গালমন্দ শুরু করে, শালা ছোটো জাতের বাচ্চা, হ্যাঁ তোকে মেরে ফেলবো। তারপরে আরও কয়েকজন এসে প্রায় 10-15 জন এসে আমাকে পাঁজা কোলা করে নিচে নামাতে থাকে। কিল চড় ঘুষি লাথি এগুলো চলতে থাকে। মূলত ওরা আমার যেটা টার্গেট করেছিল আমার মাথা। তো সঙ্গে স্বস্তি সর্দার যদি আমাকে জড়িয়ে ধরে প্রায় না থাকতো তাহলে আমাকে ওখানেই হয়তো ওরা শেষ করে ফেলতো। তারপর হঠাৎ কি একটা আমার পিছনে খুব সজোরে একটা ভারী রড জাতীয় কিছু দিয়ে পিছনে আঘাত করলো। এটা লোহার রডই ছিল। তো আমাকে পিছনে মারলো, মারতে আমি কিছুক্ষণের মধ্যে অচৈতন্য হয়ে গেলাম। তারপরে ওই সংগঠনের যে মানুষের পাশে সংগঠনের লোকজন তারা আমাকে, আমি যেটা পরে শুনি, যে রেস্কিউ করে আমাকে অ্যাম্বুলেন্সে তুলে দেয়। আমার কিছুটা চেতনা ফেরে নায়ারহাট হসপিটালে গিয়ে, ওখানে গিয়ে প্রাথমিক চিকিৎসা হয়। ওরা ব্যাপারটা খুব সিরিয়াস বলে মনে করে, সিটি স্ক্যান ফ্যান করার দরকার পড়ে, কেননা কানের ভিতর দিয়ে রক্ত বেরিয়েছে, কানের বাইরেও রক্ত বেরিয়েছে। স্বস্তি তো তার ওড়না ফোড়না দিয়ে আমার রক্ত মুছেছে, আমি তখন খেয়াল করিনি। তারপরে দেখলাম এগুলো, এবং আমি মাথায় হাত দিয়ে দেখছি তখনও রক্ত বেরিয়ে যাচ্ছে, সেটা অনেকক্ষণ বাদে। তো ওখানে প্রাথমিক চিকিৎসা করার পরেও ওরা যখন ব্যাপারটা সিরিয়াসনেস দেখলো তখন ওরা ডায়মন্ড হারবার হসপিটালকে রেফার করে। তারপর আমি অ্যাম্বুলেন্সে আমাকে আবার তুলে আনা হয়। থানায় আনা হয়েছিল বলে শুনেছি, এবং আমি তখনও খুব একটা চেতনা অবস্থায় ছিলাম না। তারপরে ওখান থেকে ওই মাঝখানে একটা এফআইআর করেছে, আমি তখন এফআইআর করার কন্ডিশনে ছিলাম না। তারপর ওখান থেকে আমাকে ডায়মন্ড হারবার হসপিটালে নিয়ে যায়। ডায়মন্ড হারবার হসপিটালে নিয়ে যেতে ওরা সিটি স্ক্যান ফ্যান করে বলছে যে তেমন কিছু হয়নি। আমি কিন্তু তখন আমার কানে ভয়ঙ্কর রকমের অসুবিধা বোধ করছি, আমার মাথা ঠিক রাখতে পারছি না, মাথা ঘুরছে, গা গুলাচ্ছে, এরকম অবস্থা। ওদেরকে আমি বললাম আপনারা ভালো করে দেখুন
মানে আমার যতটুকু শক্তি ছিল সেইভাবে বললাম, কিন্তু ওরা বলছে আপনি চলে যেতে পারেন। তো আমি তখন ব্যাপারটা আমার শারীরিক কন্ডিশান বুঝে আমি বললাম যে আমি স্যার এই সময় যেতে পারবো না, হ্যাঁ, বলে আমি বিছানায় শুয়ে পড়ি। তারপর দিন আবার ডাক্তার দেখতে আসে। আমি বললাম আমার কানে আমি ঠিকঠাক শুনতে পাচ্ছি না, মাথাটাও যন্ত্রণা অনুভব করছি। তো তিনি নাকি আবার একজনকে ইএনটিকে ডাকলেন। ইএনটি এসে জাস্ট ওই টর্চ ফর্চ মেরে দেখা গেল, উনি বললেন যে কিছু নেই, কিছুক্ষণের মধ্যে ডিসচার্জ করে দিল। তো আমার বাড়ির কন্ডিশন তখন সবাই খুব ব্যতিব্যস্ত, পাজলড, আমার বাড়িতে অসুস্থ। আমি কি করি, ওই অসুস্থতা নিয়েই আমি ওখান থেকে সোনারপুর বাড়িতে চলে আসি। এসে কিন্তু আমি কোনোভাবেই শারীরিক সুস্থতা বোধ করিনি, হ্যাঁ, প্রায় শুয়ে বসে এইভাবে কাটাতে হচ্ছিল, মাথা যেন তুলতে পারছিলাম না। তারপর গতকাল 28শে সেপ্টেম্বর আমি প্রচণ্ড অসুস্থ বোধ করি। আবার ওরা গাড়িতে করে আবার পিয়ারলেস হসপিটালে নিয়ে যায়। তো সেখানে ইএনটি স্পেশালিস্ট এবং নিউরোলজিস্টকে দেখানো হয়। ইএনটি স্পেশালিস্ট দেখে বললেন যে আমার বাঁ কানটা ফেটে গেছে, হ্যাঁ, ফেটে গেছে এবং ডান কানে একটা ফুটো মতো দেখা দিয়েছে। এত বড় একটা জিনিস, আমি আশ্চর্য হয়ে যাই। ডামাডাবার মতো একটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং তার সেখানে লেখা রয়েছে সুপার স্পেশালিটি হসপিটাল, তারা এই ব্যাপারটা এতটাই ইগনোর করলো। তো আমার যেটা মনে হচ্ছে যে এই হসপিটালের ব্যাপারটাও যেন একটা লার্জার কনস্পিরেসির একটা অঙ্গ। সেই রকমভাবেই আমরা আবার অন্য ব্যাপারে এটা আমরা অভিযোগ লজ করবো আর কি, যেখানে ডায়মন্ড হসপিটালকে আমি জড়াতে চাইছি। এরকম চিকিৎসা কেন হবে, এরকম কেন তারা করবে? যেখানে আমার একটা প্রাণহানির সংশয় ছিল সেই জায়গাটা এরা এত হালকা করে দেখাচ্ছে, যেটা আমার ঠিকঠাক লাগেনি। তো এই এখন আমরা এগোচ্ছি যে আরও লার্জার জায়গাতে, যেহেতু স্থানীয় পুলিশ মন্দিরবাজার পুলিশ স্টেশন থেকে দুষ্কৃতী কয়েকজন গ্রেপ্তার করেছে, কিন্তু এতটাই লঘু ধারা দেওয়া হয়েছে, সেখানে বিভিন্ন সংগঠনের মানুষ ডেপুটেশন করেছে, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ ডেপুটেশন করেছে, বিভিন্ন জায়গাতে এফআইআর হয়েছে, তারপরেও তাদের নামে এতটাই লঘু ধারায় কেস দেওয়া হয়েছে যে পরদিনে জেলে মানে আদালতে যেতেই তারা জামিন পেয়ে যাচ্ছে। এখনও যদিও সবাই গ্রেপ্তার হয়নি, তো তাদেরকে তো গ্রেপ্তারই করতে হবে এবং আরও গুরুতর ধারাতে অ্যাটেম্পট টু মার্ডার কেস, এই রকম ধারাতে তাদেরকে কেস দিতে হবে। আমি যতদূর জানি যে ঘাড়ের উপরে মারলে সেটা অ্যাটেম্পট টু মার্ডারই হয়, আর আমার তো রক্তপাত ঘটেছে। তাছাড়াও আক্রমণকারীদের মধ্যে সাধারণ বর্ণের কিছু মানুষ, তারা আমাকে যে গালমন্দ করেছে এবং জাত তুলে যে গালমন্দ করেছে, সেটাও আমার দাবি থাকছে যে SC/ST অ্যাট্রোসিটি প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট 1989 এই ধারাতে তারা যেন উপযুক্ত শাস্তি পায়, প্লাস IPCর ব্যাপার তো রয়েছে। তো এইরকমভাবে সামগ্রিকভাবে আরও যাতে অপরাধীরা কঠোর শাস্তি পায় সে ব্যাপারে এগোতেই হবে, কারণ এটার সমাজের একটা অংশ। এই রকম ভায়োলেন্স দিয়ে কোনো কিছুকে বন্ধ করা, সেটা আবার ভায়োলেন্সেরই জন্ম দেবে, হিংসার জন্ম দেবে। আজকের যারা ভায়োলেন্সটা বা হিংসাটা ঘটালো, একদিন কিন্তু তারাই আবার হিংসার শিকার হতে পারে। তো সামগ্রিকভাবে সেই ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য, একটা সুস্থ পরিবেশ দেওয়ার জন্য আমাদের বৃহত্তর দিকে এগোতেই হবে।